হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 28শে মে 2024 সাল। বাংলাদেশের উপরে যে উপকূল অতিক্রম করেছে যে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমালটির সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমি আপনাদেরকে এখন জানাচ্ছি। সে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ল্যান্ডে ঢুকে সে কিন্তু গতকাল পর্যন্ত ছিল সিলেট এই যশোর অঞ্চলে, সে স্থল গভীর নিম্নচাপ ছিল। এর পরবর্তীতে সে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকালে সে সিলেট অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এই নিম্নচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। আজ দুপুরের পরে সে বাংলাদেশে অঞ্চল ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলের দিকে চলে যাবে এবং আস্তে আস্তে বাংলাদেশ থেকে সে গুরুত্বহীন হয়ে যাবে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে বিদায় বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেখানে ঝড়ো হওয়া অব্যাহত আছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা যে সমুদ্র বন্দরগুলো আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যে জারি করেছি তা অব্যাহত রাখার জন্য নির্দেশ জারি করা হয়েছে। এর পরবর্তীতে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ছিল আমাদের সর্বশেষ যে ঘূর্ণিঝড় রিমাল, তার পরিস্থিতি কি অবস্থায় আছে সে আমি আপনাদেরকে জানালাম। গত 24 ঘন্টায় আমরা কিন্তু প্রচুর বৃষ্টিপাত পেয়েছি। আমরা আগেই বলেছিলাম সারা বাংলাদেশে এর প্রভাবে বৃষ্টিপাত হবে এবং প্রচুর বৃষ্টিপাত হবে। সে অনুযায়ী কিন্তু আমরা গত 24 ঘন্টায় বাংলাদেশে ঢাকাতে 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি 257 মিলিমিটার এবং চট্টগ্রামে 249 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে প্রচুর বৃষ্টিপাত আমাদের রেকর্ড করা হয়েছে। আর এই ঘূর্ণিঝড় এখন যদিও নাই, সে একটি নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বাংলাদেশ থেকে কমে যাবে। অর্থাৎ বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমের যে অঞ্চলগুলো আজই ওই সব অঞ্চল থেকে বৃষ্টিপাত একেবারেই শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আজ এবং আগামীকাল সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল, সেই সাথে কুমিল্লা অঞ্চল সহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা থাকবে, তবে পরিমাণ খুবই কম থাকবে। হ্যাঁ, বিশেষ করে রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ একটু কম ছিল। তাছাড়া কিন্তু বাংলাদেশের অন্য যে বিভাগগুলো ছিল প্রত্যেকটি বিভাগে কিন্তু আমরা প্রচুর বৃষ্টিপাত রেকর্ড করেছি। যেমন চাঁদপুরে আমরা বৃষ্টিপাত যে রেকর্ড করেছি 257 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে 249 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সাথে 200-র উপরে আমরা আরো বৃষ্টিপাত রেকর্ড করেছি। যেমন মাদারীপুরে আমরা 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। সেই সাথে 249 সিলেটে 249 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গলে 217 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সাথে 162 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কুতুবদিয়াতে। 125 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খুলনাতে। মংলাতে 137 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 147 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে। সেই সাথে পটুয়াখালীতে 145 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ ঢাকাতে 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি গত 24 ঘন্টায়। ঘূর্ণিঝড় যে রিমাল ছিল প্রবল ঘূর্ণিঝড় ছিল, এ কিন্তু একটু মাঝারি ধরনের একটি ঘূর্ণিঝড় ছিল। তবে এই ঘূর্ণিঝড়টির সাথে এর গতিপথ এবং গতি যে বেগ, সে 2009 সালে যে আমাদের আইলা যে ঘূর্ণিঝড়টি ছিল সেই একই পথ মোটামুটি অনুসরণ করেছে, মোটামুটি কাছাকাছি। যদিও সে একেবারেই একজ্যাক্ট পথ না, তবে কাছাকাছি দিয়ে সে অতিক্রম করেছে এবং সেই সময়টাও প্রায় একই ছিল। 2009 সালে 25শে মে আইলা বাংলাদেশ এবং ভারতের উপকূল, যেগুলো পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছিল 25শে মে। আর যে আমরা এই বছর যে ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমালটি কিন্তু 26শে মে সন্ধ্যার আঘাত বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এবং ঘূর্ণিঝড় যে আইলাও কিন্তু মোটামুটি একটু ধীর গতিতে ছিল। সে উপকূল অতিক্রম করার পর তার গতি বেগ কিন্তু কমে গিয়েছিল। অর্থাৎ সে তার মুভমেন্ট যেটা, অর্থাৎ উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার যে গতি বেগ, সে গতিবেগটি স্লো ছিল। সেই হিসেবে সে প্রচুর বৃষ্টিপাত দিয়েছিল। সেই হিসেবে এই বছর যে রিমালেরও কিন্তু গতিবেগ ল্যান্ড ক্রস করার পর সে আস্তে আস্তে উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং সারা দেশেই কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আর ঘূর্ণিঝড় আইলার প্রভাবে কিন্তু শুধু খুলনা বিভাগ এবং সেই সাথে রাজশাহী বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত বেশি ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ এইসব বিভাগে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ মোটামুটি সারা দেশের উপরে কিন্তু এই রিমালের প্রভাবে বৃষ্টিপাত বেশি রেকর্ড করা হয়েছে, যা আইলার ক্ষেত্রে ছিল শুধু
খুলনা বিভাগের উপর বেশি, দক্ষিণ পশ্চিম যে অংশটা ছিল। তবে ঢাকাতে এর আগে বর্ষাকালে বৃষ্টিপাতের রেকর্ড আছে আরো বেশি আছে, 300 কত মিলি। আমার এই মুহূর্তে আমার হ্যাঁ 2006, হ্যাঁ ওটা ছিল বর্ষাকালে মনে ছিল, হ্যাঁ বর্ষাকালে ছিল। কিন্তু এই রিমালে এই পর্যন্ত মোটামুটি 224 মিলিমিটার আমাদের হাইস্ট বৃষ্টিপাতের। তবে ঢাকাতে এর চাইতে বেশি বৃষ্টিপাতের রেকর্ড আমাদের আছে। আর যেটা বলেছেন যে এর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে কিনা, যেহেতু বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এখন, আর বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। তবে বৃদ্ধি পেলেও তাপমাত্রা যেন হঠাৎ করে যেন আমাদের সেই তাপ প্রবাহের মধ্যে চলে আসবে সেই অবস্থা আপাতত এই মুহূর্তে আপাতত নেই। কারণ তাপ প্রবাহ কন্টিনিউয়াসলি যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে তারপরে আমাদের কমপক্ষে 1 সপ্তাহ বা 10 দিন সময় লেগে যাবে। আরেকটি হলো যে এই মুহূর্তে কিন্তু আমাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই বায়ু কিন্তু অনেকটা উত্তর বঙ্গোপসাগরে আমাদের কোস্টের কাছাকাছি প্রায় চলে এসেছে। বিদায় তাপমাত্রা অত বাড়ার আপাতত সেই ধরনের পরিস্থিতি আপাতত নেই। মৌসুমী বায়ু যখন বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে থাকবে তখন কিন্তু আবার বৃষ্টির প্রবণতা আবার বাড়তে থাকবে। মনে হয় আপনি ইনফরমেশনটা অনেক আগের পেয়েছেন। অলরেডি কেরালা পার হয়ে সে আন্দামান দ্বীপ পার হয়ে সে কিন্তু মানে উত্তর বঙ্গোপসাগরে সে মৌসুমী বায়ু চলে এসেছে। আপনি যে ইনফরমেশনটা নিয়েছেন ওটা মনে হয় অনেক আগের ইনফরমেশন। কলকাতায় মৌসুমী বায়ু যেতে কিন্তু আরো অনেক সময় লাগে। যখন বাংলাদেশে যখন মৌসুমী বায়ু প্রবেশ করেন তখন কিন্তু চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ দিয়ে ওদিক দিয়ে রাজশাহী, রংপুর পার হওয়ার পরে খুলনা অঞ্চল মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করে। আর খুলনার কাছাকাছি কিন্তু কলকাতা আর কি। আপনি যে ইনফরমেশনটা নিয়েছেন ওটা মনে হয় অনেকদিন আগে করে ইনফরমেশন, এখনকার ইনফরমেশন না। মৌসুমী বায়ু অলরেডি উত্তর বঙ্গোপসাগর চলে এসেছে। না আপাতত, ধন্যবাদ, আপাতত কিন্তু বাংলাদেশের উপর আপাতত ওই ধরনের বড় কোনো ঝড়ের আপাতত কোনো সম্ভাবনা নেই। যে নিম্নচাপটি সে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং উত্তর পূর্ব দিকে, আমি আগেই বলেছি, আজকে দুপুরের পরে অর্থাৎ বিকালের দিকে বাংলাদেশ অঞ্চল থেকে সে চলে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং বৃষ্টির যে প্রবণতা সে আরো আস্তে আস্তে কমে যাবে। বিশেষ করে আপনার ঢাকা সহ রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে এরপর দুপুরের পর থেকে অনেক জায়গায় রোদ পাওয়ার সম্ভাবনা আছে। আসলে বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগরে কিন্তু 2টি সিজনে ঘূর্ণিঝড় তৈরি হয়। একটি হলো প্রি মনসুন আমরা বলে থাকি, আর একটি হলো পোস্ট মনসুন। পোস্ট মনসুন মানে অক্টোবর নভেম্বর মাসে, আর প্রি মনসুন হলো মার্চ টু মে। এই সময় কিন্তু শীতকাল যখন থাকে সূর্য থাকে দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে থেকে যখন সে বাংলাদেশের দিকে উত্তর গোলার্ধের দিকে আসতে থাকে তখন কিন্তু যে বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে সে বঙ্গোপসাগরকে সে হিটিং করতে থাকে। মে মাস, এপ্রিল মাস, যখন এপ্রিল মাস, মে মাস থাকে তখন কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হতে হলে তাকে বিশাল জলরাশি থাকতে হয়, সাগর থাকতে হয়, এবং ওইখানে সে যে প্রথম তার ক্রাইটেরিয়া হলো তাকে হিটিং হতে হবে, পোটেনশিয়াল হিট থাকতে হবে, ভর্টিসিটি তৈরি করতে হবে, তারপরে তার সি সারফেস টেম্পারেচার বৃদ্ধি হতে হবে। সেই জন্য এপ্রিল এবং মে মাসে সবচেয়ে বেশি হিটিং হয়ে যায় ওই অঞ্চলে। হ্যাঁ, যেন আমরা কিন্তু এপ্রিল মাসে, পুরো এপ্রিল মাসে আমরা গরম পেয়েছিলাম, হিট হয়েছিল, একেবারেই মানে তাপমাত্রা বেড়ে গিয়েছিল। মে মাস শেষেও কিন্তু আমরা একটা হিট ওয়েভ আমরা পেয়েছি 7-8 দিনের জন্য একটা, তাই না? সেই একটা অবসান হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, ঠান্ডা হয়েছে। ভূপৃষ্ঠের যে মাটির ভিতরে যে জলীয়বাষ্পের প্রবণতা কম ছিল সেগুলো বৃষ্টিপাত দিয়ে সে জলীয়বাষ্পের প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। কোনটাই? হ্যাঁ, এখন তো জলীয় বাষ্প আবার যখন তাপমাত্রা বেড়ে যাবে জলীয়বাষ্পের প্রভাবে জলীয়বাষ্প আবার গরম হতে থাকবে, এগুলো মানুষের গায়ে যখন আমার লাগতে থাকবে তখন অস্বস্তি পরিস্থিতি একটু বৃদ্ধি পেতে থাকবে। বর্ষাকালেও হিট ওয়েভ হয় বাংলাদেশে, কিন্তু গত বছর হিট ওয়েভ কিন্তু বর্ষাকালে হয়েছে। 40-41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু গত বছর হয়েছিল এই বর্ষাকালে আর কি। বর্ষাকালে যখন মানে ব্রেক মনসুন হয়ে যায়, উইক মনসুন হয়ে যায়, তখন কিন্তু বৃষ্টিপাত থাকে না। আর বৃষ্টিপাত না থাকলে এই সময় কিন্তু সূর্য আমাদের উত্তর গোলার্ধে থাকে, দিন বড় হয়ে যায়, ফলে এই সময় কিন্তু হিট ওয়েভ সৃষ্টি হতে থাকে বাংলাদেশের উপরে। এর নজিরও অনেক আছে। যখনই বৃষ্টি ব্রেক মনসুন হয়ে যাবে, উইক মনসুন হয়ে যাবে, তখন কিন্তু বৃষ্টির প্রবণতা কমে যাবে, তাপমাত্রা বাড়তে থাকবে, কোথাও কোথাও হিট ওয়েভ চলে আসবে। আর বর্ষাকালে সবচাইতে বেশি জলীয়বাষ্পের যোগান হয়ে যায়, উত্তর বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প চলে আসে। এই সময় মোটামুটি কিন্তু তাপমাত্রা পেলে কিন্তু জলীয়বাষ্পের আধিক্যতার জন্য, বেশি জলীয়বাষ্পের জন্য, জলীয়বাষ্প যখন হিটিং হয়ে যায় মানুষের ভিতরে কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি তখন তৈরি হয়ে যায়। এই বছর আমরা এখন আমাদের যে এক্সপেকটেশন, আমাদের যে অ্যানালাইসিস, সে অনুযায়ী কিন্তু বর্ষা মনে হয় ডিউ টাইমে চলে আসবে, টাইম মতো চলে আসবে। সাধারণত বর্ষাকাল আমাদের ধরি আমরা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। জুন মাস কিন্তু এখানে আসে নাই, তবে আমাদের এখন ওই যে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মোটামুটি বর্ষার যে প্রভাব, সে প্রভাব চলে এসেছে। আমরা আশা করছি হয়তো
4-5 দিনের মধ্যে হয়তো করবে, মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণ যে পূর্বাঞ্চল সেই অঞ্চলে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। না, ওই সময় কয়দিনে কখন বের হয়ে যাবে ওই দিন কিন্তু রিমাল যখন সাইক্লোন হিসেবে ছিল তখনই তার নাম ছিল রিমাল। এরপরে কিন্তু সে ডিপ্রেশন হয়ে গেছে, ল্যান্ড ডিপ্রেশন হয়ে গেছে। তারপরে রিমাল নামে আর সে নাই। যখন সে সাইক্লোন থাকে, ঘূর্ণিঝড় থাকে, তখন তার নাম থাকে, এরপরে কিন্তু আর নাম থাকে না। সে যেহেতু একটি মাঝারি ধরনের সাইক্লোন ছিল, এর যে ল্যান্ড এসে যদি শক্তিশালী সাইক্লোন থাকলে সে কিন্তু দ্রুত গতিতে পাস হয়ে চলে যায়। এ কিন্তু মাঝারি ধরনের একটা সাইক্লোন ছিল, সেই জন্য কিন্তু সে অত দ্রুত গতিতে ল্যান্ড ক্রস করে ওই ল্যান্ডের ভিতরে সে অত দ্রুত গতিতে সে উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় নাই।